আমি কি লাইভ গেছি? Am I on live now? I think so. লাইভ। আচ্ছা, নমস্কার। আমি ডক্টর শেখ মনিরুজ্জামান, কনসালটেন্ট অ্যানেস্থেসিওলজিস্ট অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট। আমার কর্মস্থল মূলত হলো বেলভিউ ক্লিনিক, কলকাতা। আজকের সেই সন্ধ্যাবেলা আমার এই টপিকে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত প্রায় ১ মাস হয়ে গেল বিভিন্ন টপিকের উপর আমরা আলোচনা করে চলেছি। আজকে আমার টপিক যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আইসোলেশন, হোম না ইনস্টিটিউশনাল। অর্থাৎ আপনি নিজেকে আইসোলেট কোথায় করবেন? বাড়িতে করবেন নাকি আপনি হাসপাতালে নিজেকে আইসোলেট করবেন? এটা অত্যন্ত একটু প্র্যাকটিক্যাল বিষয়। ১ম এ বলে রাখি, আ প্রায় গত ৫ মাসের উপরে হয়ে গেল আমরা এই করোনা মহামারীর সাথে আমরা লড়াই করে চলেছি। ধীরে ধীরে করোনার রোগীর সংখ্যা আমাদের দেশে বাড়তে এখন আমরা বিশ্বের ২ নম্বর স্থানে দাঁড়িয়ে আছি। আমেরিকার পরেই আমাদের স্থান। কিন্তু আমেরিকার যা জনসংখ্যা আর আমাদের দেশের যা জনসংখ্যা, সেই ২ জনসংখ্যাকে যদি আমরা তুলনামূলকভাবে দেখি এবং যে গতিতে আমরা এগোচ্ছি, আমার নিজের দৃঢ় বিশ্বাস আমরা অচিরেই আমেরিকাকে পেরিয়ে বিশ্বে ১ নম্বর স্থান দখল করব। যার অর্থ আমাদের দেশে কেসের সংখ্যা দিন বাড়তে থাকবে। এই মুহূর্তে যা হিসেব, আমাদের দেশে প্রায় ৫০ লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত করোনায় হয়ে গেছেন। বহু মানুষ তার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ যদি ১৪০ কোটির দেশে ৫০ লক্ষ মানুষ আক্রান্ত থাকে, আপনি ৫০ লক্ষ মানুষ আক্রান্ত থাকে, আপনি হিসেব করে দেখুন প্রায় প্রতি ২৮০ জনে একজন করে মানুষ আক্রান্ত। আর এই সংখ্যাটা কিন্তু ক্রমশ বেশ ভালো গতিতে বেড়ে চলেছে। অর্থাৎ জানি না খুব তাড়াতাড়ি হয়তো আমাদের প্রত্যেকেই একদিন না একদিন এই রোগে আক্রান্ত হব। আক্রান্ত হলে কি করব প্রশ্নটি তখন। যে আমার করোনা হয়েছে, আমি নিজেকে বাড়িতে রাখবো না আমি হাসপাতালে রাখবো। সুতরাং এই জিনিসটা খুব পরিষ্কার করে আমাদের আজকে বুঝে নিতে হবে। যে আমার করোনা হয়েছে বা আমার মধ্যে কিছু করোনার সিম্পটম দেখা দিচ্ছে। তো আমি কোন সময় থেকে আইসোলেট করব নিজেকে? করোনার কিছু সিম্পটম দেখা দিচ্ছে সেই সময় নাকি করোনা ধরা পড়ার পরে? যে অত্যন্ত প্র্যাকটিক্যাল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। শুরু করি তাহলে। কিভাবে করব? ১ম, করোনার সিম্পটম গুলো আমাদের বিভিন্ন বিষয় নিয়ে যে আলোচনা হয়েছে সেখানে ডিটেইলস এ আলোচনা করা হয়েছে। আমি তবুও আরেকবার বলে দিচ্ছি, আমাদের করোনার যে অত্যন্ত কমন যে সিম্পটম গুলো আমরা পাচ্ছি, অর্থাৎ জ্বর। ১ম হচ্ছে যার মধ্যে জ্বর। জ্বর কিন্তু ১ম এই বলে রাখি করোনায় যে জ্বর হয়, সাধারণত সেটা কিন্তু লো গ্রেড ফিভার। খুব বেশি জ্বর কিন্তু আসে না। মূলত মানুষ কমপ্লেইন করেন জ্বর ৯৯ থেকে ১০১ ডিগ্রির মধ্যে। ১০১ এর উপরে সাধারণত যায় না। যেতে পারে, হতে পারে না তা নয়, হতেই পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই জ্বর লো গ্রেড ফিভার থাকে ৯৯ থেকে ১০১। এছাড়া ড্রাই কাফ বা শুকনো কাশি, গলায় ব্যথা, সোর থ্রোট, গলা খুসখুস করা, গা হাত পায়ে ব্যথা, গা হাত পা ম্যাজ করা, প্রচন্ড দুর্বলতা, মাথার যন্ত্রণা, পেটের গন্ডগোল। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিম্পটম হচ্ছে খাবারের স্বাদ বা গন্ধ না পাওয়া। কোন রকম কোনো গন্ধ না পাওয়া আর খাবারের স্বাদ না পাওয়া। বহু পেশেন্ট আমার কাছে এসে কমপ্লেইন করেছে। তারা এই করোনার সময় এক্সট্রা প্রিকশন হিসেবে তারা ডেটল ইউজ করছিল। সাডেনলি একদিন তিনি খেয়াল করলেন যে তিনি ডেটলের গন্ধ পাচ্ছেন না। এইভাবে তার করোনা তিনি নিজেই ডিটেক্ট করেন। সুতরাং এই সিম্পটমটা যদি থাকে তাহলে কিন্তু আপনি প্রায় নিশ্চিত হতে পারেন যে আপনার করোনা হয়েছে। সুতরাং এই সিম্পটম গুলো দেখা দিল, আমি কি সেই মুহূর্তে আপনাকে নিজেকে আইসোলেট করে নেব? উত্তর হচ্ছে হ্যাঁ। যদি আমার এই সমস্ত সিম্পটম গুলো দেখা দেয়, তাহলে কিন্তু আমার সাথে উচিত বাড়ির অন্যদের থেকে এবং আমার পারিপার্শ্বিক থেকে নিজেকে আইসোলেট করে নেওয়া। নিজের জন্য নয়, সমাজের জন্য।
সমাজের মধ্যে যাতে এই রোগের প্রকোপ ছড়ানো থেকে আমি নিজের ভূমিকাটা, নিজের সামাজিক দায়িত্বটা পালন করতে পারি। ফলে আমাকে সেই মুহূর্ত থেকে কিন্তু আমাকে নিজেকে আইসোলেট করে নিতে হবে। এই আইসোলেট করাটা কিন্তু খুব কঠিন কাজ। আপনি একটা কাজকর্ম, আপনি কাজের মানুষ, কাজকর্মের মধ্যে আছেন। হঠাৎ করে যদি আপনাকে বলি যে আপনার করোনা হতে পারে, আপনি নিজেকে আইসোলেট করে নিন, আপনি খুব সহজে পারবেন না। কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে সেটা করতে হবে। নিজেকে অন্য একটি আলাদা ঘরের মধ্যে আইসোলেট করে নিতে হবে। খুব স্বাভাবিক, প্রচন্ড রকমভাবে আমি আমার দৈনন্দিন অভিজ্ঞতা থেকে দেখছি, মানুষের মধ্যে একটা স্ট্রং সেন্স অফ ডিনায়াল কাজ করে। না আমার হতে পারে না। আর যাই হোক, আমি তো এই প্রিকশন নিয়েছি, আমি তো সেই প্রিকশন নিয়েছি। ওর হতে পারে, তার হতে পারে, কিন্তু আমার করোনা হতে পারে না। দয়া করে এরকম ভাববেন না। কিভাবে, কোত্থেকে, কিভাবে এলো সেই বিচার বিশ্লেষণের মধ্যেও যাবার চেষ্টা করবেন না। আপনি ধরে নিন এই যে সিম্পটম গুলো বললাম, এই সময়, এই মহামারীর সময় যাদের মধ্যে এই উপসর্গ লক্ষণ বা সিম্পটম গুলি দেখা দিচ্ছে, তাদের নিজেদেরকে ধরে নিতে হবে যে তার করোনা হয়তো হয়েছে। কারণ বাড়িতে বিভিন্ন বয়সের মানুষ থাকেন আপনাদের সাথে, বয়স্ক, বাচ্চা। তো তাদের সুরক্ষার জন্য আপনি নিজেকে আইসোলেট হন। অর্থাৎ আমাদের আইসোলেশনে যেতে হবে করোনার সিম্পটম দেখা দিলেই। নেক্সট কাজ কি হবে? আইসোলেশনে গেলাম, আইসোলেশনে গিয়ে আমি নিজের পরীক্ষাটা করালাম। করোনার জন্য যে পরীক্ষা, বিভিন্ন রকম পরীক্ষা আছে। কোভিড-19 RT-PCR সবচেয়ে ওয়াইডলি ইউজড, সবচেয়ে বিশ্বস্ত পরীক্ষা এখন পর্যন্ত আমাদের হাতে যেগুলো আছে, তার মধ্যে প্রধান হলো কোভিড-19 RT-PCR টেস্ট। এই RT-PCR টেস্ট বিভিন্ন সরকারি হাসপাতালেও হচ্ছে। এছাড়া বিভিন্ন বেসরকারি ল্যাব, ক্লিনিক, সরকারি হাসপাতাল তারাও নির্দিষ্ট কিছু মূল্যের বিনিময়ে, সরকার বেঁধে দেওয়া মূল্যের বিনিময়ে তারা এই টেস্টগুলো করছে। আপনার যদি মনে হয় আমি সেখানে যাব কিভাবে? আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, বহু মানুষ হাসপাতালে বা ল্যাবে যেতে ভয় পাচ্ছেন। তারা মনে করছেন তারা সেখানে গেলে তাদের করোনা হয়ে যাবে। ব্যাপারটা তা নয়। আপনার যদি সিম্পটম থাকে, আপনি নিজে সুরক্ষিতভাবে প্রিকশন নিয়ে, অর্থাৎ একটি মাস্ক পরে, পারলে একটি ফেস শিল্ড পরে আপনি সেখানে গিয়ে আপনি নিশ্চিন্তে পরীক্ষা করাতে পারেন। পরীক্ষা করতে আপনারা সবাই জানেন নিজের আধার কার্ড সাথে করে নিয়ে যেতে হয়। আর আগে ডাক্তারের প্রেসক্রিপশন ম্যান্ডেটরি ছিল। রিসেন্ট আইসিএমআর গাইডলাইন অনুযায়ী প্রেসক্রিপশন ছাড়াও পরীক্ষা করা যায়। আচ্ছা, যদি আমি না যেতে পারি বা এমন কেউ থাকে যে ল্যাব পর্যন্ত বা হাসপাতাল পর্যন্ত যেতে পারে না, সেক্ষেত্রে বিভিন্ন বেসরকারি ল্যাবগুলো বাড়িতে এসেও করোনা পরীক্ষার ব্যবস্থা করছে। আপনি চাইলে আপনি তাদের সাথে যোগাযোগ করলে তারা বাড়িতে এসে তারা তার জন্য এক্সট্রা চার্জ করে, আপনার পরীক্ষা করে দেবে। সাধারণত RT-PCR এর রিপোর্ট পেতে আমাদের এখন যা পরিস্থিতি ২৪ ঘন্টার কাছাকাছি লেগে যাচ্ছে। আগে আরো বেশি সময় লাগছিল। কিন্তু যত দিন যাচ্ছে পরীক্ষা সহজলভ্য হয়ে উঠছে। ফলে আমরা রিপোর্টও তাড়াতাড়ি পাচ্ছি। বহু ক্ষেত্রে ইভেন আমরা ৮ থেকে ১০ ঘন্টার মধ্যেও রিপোর্ট পেয়ে যাচ্ছি ইদানিং। খুব ভালো লক্ষণ সেটা। সুতরাং RT-PCR একটি পরীক্ষা যার মাধ্যমে আমরা নিশ্চিতভাবে আমরা অনেকটা, সম্পূর্ণ নিশ্চিতভাবে বলতে পারি না। কারণ RT-PCR পরীক্ষার সেনসিটিভিটি হচ্ছে প্রায় ৭০ থেকে ৮০%। অর্থাৎ ১০০ জনের মধ্যে ৭০ জন মানুষের করোনা আছে কিনা RT-PCR পরীক্ষা সেটা ডিটেক্ট করতে পারে। বাকি ২০ থেকে ৩০% এর ক্ষেত্রে আপনার করোনা থাকলেও RT-PCR এ আপনি নেগেটিভ আসতে পারেন। অর্থাৎ আপনার যদি RT-PCR এ পজিটিভ আসে আপনি অবশ্যই পজিটিভ। কিন্তু আপনি নেগেটিভ এসছেন মানেই যে আপনার করোনা নেই, ব্যাপারটা কিন্তু অত সহজ নয়। আপনার যদি নেগেটিভ আসে রিপোর্ট, কিন্তু আপনার করোনার সিম্পটম সব থাকে, উপসর্গগুলি থাকে, সেক্ষেত্রে সরকারি গাইডলাইন বলছে আমাদের ৫ দিন পরে আবার একবার করোনা পরীক্ষা করা উচিত। সেই একই প্রশ্ন। একটা সেন্স অফ ডিনায়াল আমাদের মধ্যে প্রিভেল করে। আমরা ভাবি আমার হতে পারে না। দয়া করে সেই সেন্স অফ ডিনায়ালটাকে পরিত্যাগ করুন। প্র্যাকটিক্যাল হন। যদি সিম্পটম থাকে
এবং প্রথম পরীক্ষায় নেগেটিভ থাকেন, দ্বিতীয়বার আবার পরীক্ষা করুন এবং এই পুরো পিরিয়ডটা নিজেকে কিন্তু আইসোলেশনে রাখুন। ঠিক আছে, এই গেল। নেক্সট আরো অন্যান্য পরীক্ষা আছে, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। এক্সকিউজ মি। র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে আমরা পরীক্ষা করতে পারি, কিন্তু র্যাপিড অ্যান্টিজেন টেস্টের সেন্সিটিভিটি আরো কম আর্টিফিশিয়ালের চেয়ে, প্রায় 50% বলা হচ্ছে এখন। অর্থাৎ 50% ক্ষেত্রে আপনি পজিটিভ থাকলেও আপনাকে নেগেটিভ বলা হতে পারে। ফলে আপনার যদি সিমটম থাকে আর র্যাপিড অ্যান্টিজেন টেস্টে নেগেটিভ থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরটিপিসিআর পরীক্ষা করাতে হবে, গাইডলাইন সেরকমই বলছে। এরপর আসি, আপনি টেস্ট করলেন, টেস্ট করে আপনি পজিটিভ হয়েছেন, এবার আপনি কি করবেন? আমরা প্রথম কথা হচ্ছে, আমরা যে মুহূর্তে টেস্টের রিপোর্ট পাই এবং দেখি রিপোর্ট পজিটিভ, আমরা আতঙ্কের মধ্যে পড়ে যাই। প্রথম কথা, আতঙ্কে ভুগবেন। করোনা একটি ভাইরাস ঘটিত ফ্লু, কিছু কিছু ক্ষেত্রে সেটি মারাত্মক রোগ, মারাত্মক আকার নিতে পারে, কিন্তু সেই সংখ্যা অত্যন্ত কম। সুতরাং আতঙ্কিত হওয়ার কিছু নেই, স্বাভাবিকভাবে এটা মুখোমুখি। কি করবেন সেক্ষেত্রে? এইখানেই প্রশ্ন, আমরা নিজেকে বাড়িতে রাখবো না হাসপাতালে নিয়ে যাবো? এক্ষেত্রে বলে রাখি, প্রথম যখন করোনার প্রকোপ দেখা দিয়েছিল দেশে, তখন সরকারি স্ট্র্যাটেজি ছিল প্রত্যেক পজিটিভ মানুষকে সরকার হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করে নেগেটিভ করে তারপরে বাড়ি ছাড়বে। কিন্তু ক্রমশ করোনার কেসের সংখ্যা এত বাড়লো যে সেক্ষেত্রে আর সম্ভব নয় প্রত্যেকটি মানুষকে হাসপাতালে ভর্তি করানো। সুতরাং অত্যন্ত জরুরি আমাদের জানতে হবে, আমাদেরকে হাসপাতালে ভর্তি হতে হবে নাকি আমাদেরকে বাড়িতে বাড়িতে থাকবো। এবার কোন ক্ষেত্রে এবার আমরা বাড়িতে থাকবো, কোন ক্ষেত্রে আমরা হাসপাতালে যাব? নেক্সট জিনিস, আচ্ছা, কখন আমরা কতক্ষণ আমরা বাড়িতে থাকতে পারি? যারা মাইল্ড কেস, মাইল্ড মানে মৃদু উপসর্গ, সেক্ষেত্রে আমরা বাড়িতে থাকতে পারি। মৃদু উপসর্গের লক্ষণ কি? মৃদু উপসর্গের লক্ষণ, আমার যদি শুধুমাত্র জ্বর আছে এবং অন্যান্য যে সিমটম গুলো, অর্থাৎ সামান্য ড্রাই কাফ থাকতে পারে, আমার গলা ব্যথা অল্প স্বল্প থাকতে পারে, আমার গা হাত পা ম্যাজ ম্যাজ থাকতে পারে, আমার গা হাত পায়ে ব্যথা থাকতে পারে, আমার মাথার যন্ত্রণা থাকতে পারে, এইটুকু, কিন্তু আমার কোনো শ্বাসকষ্ট নেই, তাকে আমি বা আমরা মাইল্ড সিমটম হিসেবে ধরতে পারি। এছাড়া এর সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পালস অক্সিমেট্রি। যদি কেউ করোনা পজিটিভ কারো রিপোর্ট আসে, সেক্ষেত্রে আমার প্রথম রিকোয়েস্ট হবে একটি পালস অক্সিমিটার বাড়িতে সঙ্গে রাখুন, পারলে এখন থেকে কিনে রাখুন। পালস অক্সিমিটারে যদি দেখেন যে আপনার পালস অক্সিমিটারে আমরা দুটো জিনিস দেখি, এক হচ্ছে পালস এবং অন্যটি হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন, অর্থাৎ আপনার রক্তে অক্সিজেনের মাত্রা কতটা আছে। পালস রেট আমরা সবাই জানি, আমাদের হার্ট রেটটাই পালস হিসেবে দেখি, পালস রেট। অক্সিজেনের মাত্রাটা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পালসে সাধারণত খুব একটা বেশি এদিক ওদিক হয় না, হতে পারে সেরকমও হয়, কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অক্সিজেনের মাত্রা বা অক্সিজেন স্যাচুরেশন। আমাদের নর্মাল অক্সিজেন স্যাচুরেশন হচ্ছে শরীরে 97, 98, 99 অথবা 100 এইরকম, যদি না আপনার কোনো অ্যাজমা বা সিওপিডি এই ধরনের রোগ থাকে। এবার যদি আপনার অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা ক্রমশ কমতে থাকে যখন আপনি পজিটিভ এলেন, এবং আপনি দেখছেন যে আপনার অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা কমছে, 97 এর উপরে থাকা, 97 বা তার উপরে থাকাটাই স্বাভাবিক, তার চেয়ে নিচে নামছে 95 এবং বা তার নিচে চলে আসছে, সেক্ষেত্রে কিন্তু আপনি হাসপাতালে বাড়িতে থাকার যোগ্য নয়, সেক্ষেত্রে আপনাকে কিন্তু হাসপাতালে ভর্তি হতে হবে। অর্থাৎ মৃদু উপসর্গ, জ্বর, সামান্য গা হাত পায়ে ব্যথা, সামান্য গলায় ব্যথা, সেক্ষেত্রে বাড়িতে থাকলেন, তার সাথে যদি আপনার অক্সিজেন স্যাচুরেশনের লেভেল 95% বা তার উপরে থাকে, আপনি বাড়িতে থাকতে পারেন। কিন্তু যদি আপনার জ্বর 100-র উপরে, কনস্ট্যান্টলি 100-র উপরে থাকছে, আপনার কাশি, প্রচন্ড রকম কাশি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি আর মৃদু উপসর্গের রোগী থাকলেন না, আপনার কিন্তু মডারেট ডিগ্রি অফ সিমটম ধরা হবে,
অর্থাৎ মৃদু চেয়ে একটু বেশি সিমটম হলো, সেক্ষেত্রে আপনাকে কিন্তু বাড়িতে না থেকে আপনাকে হাসপাতালে ভর্তি হওয়াটাই আপনার ক্ষেত্রে বাঞ্ছনীয়। আচ্ছা, নেক্সট হচ্ছে হাসপাতালে যখন বাড়িতে যখন আছেন, বাড়িতে থাকার জন্য কারা কারা বাড়িতে থাকতে পারে মৃদু উপসর্গ ছাড়া সরকার সেক্ষেত্রে কিছু নির্দিষ্ট গাইডলাইন দিয়ে দিয়েছে। কারা থাকতে পারে বাড়িতে? এক, প্রথমত হচ্ছে আপনার মৃদু উপসর্গ হতে হবে। দ্বিতীয়, বাড়িতে থাকার মতো আপনার যথেষ্ট ফেসিলিটি থাকতে হবে। ফেসিলিটি কিরকম? অর্থাৎ আপনার নিজেকে আইসোলেট করার মতো একটি আলাদা ঘর এবং একটি আলাদা বাথরুম থাকতে হবে, যে ঘর অথবা বাথরুম অন্য কেউ ইউজ করতে পারবে না। এক্ষেত্রে বলে রাখি, যদি আপনার বাড়িতে আরো একজন করোনা পজিটিভ রোগী থাকেন, সেক্ষেত্রে তিনি কিন্তু আপনার সাথে আপনার ঘর এবং বাথরুম ইউজ করতে পারেন। কিন্তু যাদের এখনো বাড়িতে করোনা হয়নি বা যারা করোনার দ্বারা আক্রান্ত নন, তারা কিন্তু আপনার সাথে আপনার সেই ঘর বা আপনার সেই বাথরুম ইউজ করতে পারবেন না। আপনার বাড়িতে এই ফেসিলিটি কিন্তু থাকতে হবে। তবেই আপনি হোম আইসোলেশনে থাকার যোগ্য। এটা হচ্ছে সেকেন্ড ক্রাইটেরিয়া। অর্থাৎ প্রথম ক্রাইটেরিয়া ছিল আপনাকে মৃদু উপসর্গ যুক্ত হতে হবে। দ্বিতীয় ক্রাইটেরিয়া, আপনার বাড়িতে হোম আইসোলেশনে থাকার মতো উপযুক্ত ব্যবস্থা থাকতে হবে। তৃতীয় ক্রাইটেরিয়া তৃতীয় ক্রাইটেরিয়া হচ্ছে আপনি বাড়িতে একটি ঘরের মধ্যে বন্দী আছেন। এবার আপনার কিছু দৈনন্দিন চাহিদা আছে, খাবার দাবার থেকে শুরু করে ওষুধপত্র। এই দৈনন্দিন চাহিদাগুলো আপনি যেহেতু ঘরের বাইরে বেরোতে পারছেন না, মেটানোর জন্য একজন মানুষের প্রয়োজন, যাকে আমরা বলি কেয়ার গিভার। অর্থাৎ আপনার একটি কেয়ার গিভার আপনার বাড়িতে, আপনার রুমে নয়, আপনি যে ঘরে বন্দী আছেন সেই ঘরে নয়, কিন্তু পাশে থাকতে হবে। কেয়ার গিভারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার খাওয়া দাওয়া থেকে শুরু করে ওষুধপত্র দেওয়া তা নয়, শুধু এনে দেওয়া শুধু সেই কাজটুকু নয়। যদি কখনো আপনার হঠাৎ বিপদ বাড়ে, অর্থাৎ আপনার উপসর্গগুলো বাড়তে থাকে এবং আপনাকে হাসপাতালে ভর্তির মতো পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে কেয়ার গিভার সাহায্য করবে আপনাকে বাড়ি থেকে হাসপাতাল। সুতরাং ৩ নম্বর ক্রাইটেরিয়া, একজন কেয়ার গিভার থাকতে হবে। এই কেয়ার গিভারের আরেকটি ভূমিকা আছে, যে কেয়ার গিভার আপনার সাথে, আপনি যখন হোম আইসোলেশনে আছেন, আপনি একজন ডাক্তার অথবা যেকোনো হাসপাতালের সাথে আপনাকে নিয়মিত যোগাযোগে থাকতে হয়, যেটা হলো সরকারের ৪ নম্বর ক্রাইটেরিয়া। যদি আপনি বাড়িতে থাকেন, তাহলে কিন্তু প্রথম কথা হচ্ছে আপনাকে একজন ডাক্তারের পরামর্শেই থাকতে পারেন। আপনি নিজের ইচ্ছায় থাকতে পারবেন না। অর্থাৎ আপনি একজন ডাক্তার আপনার সাথে কথা বলেছেন, কথা বলে বুঝেছেন আপনি বাড়িতে থাকার উপযুক্ত, আপনাকে বাড়িতে থাকার জন্য অ্যাডভাইস করেছেন, তবেই আপনি বাড়িতে থাকতে পারেন। অথবা কোনো হাসপাতালে দেখিয়েছেন, সেই হাসপাতাল থেকে আপনাকে অ্যাডভাইস করা হয়েছে যে আপনি বাড়িতে থাকার উপযুক্ত, তবেই আপনি বাড়িতে আছেন। এবার এই কেয়ার গিভারের ভূমিকা সেক্ষেত্রে হচ্ছে সেই ডাক্তার বা হাসপাতালের সাথে আপনার রেগুলার যোগাযোগ মেনটেন করে রাখা। অর্থাৎ ফোর্থ ক্রাইটেরিয়া হলো আপনাকে রেগুলার কনস্ট্যান্ট একজন ডাক্তারের সাথে যোগাযোগ মেনটেন করে চলতে হবে। অর্থাৎ এই ৪ টে ক্রাইটেরিয়া, এছাড়া সরকারের অন্যান্য কিছু ক্রাইটেরিয়া আছে। আপনাকে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করতে হবে আপনার মোবাইলে, যাতে আপনাকে ট্র্যাক করা যায়, করে তবে আপনি বাড়িতে থাকার উপযুক্ত। তো এই সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল হলে আপনি বাড়িতে আছেন। নেক্সট এবার কি করবেন? আপনাকে ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন বা হাসপাতাল থেকে ওষুধ দেওয়া হচ্ছে, আপনি সেই ওষুধগুলো খাচ্ছেন। ও আরেকটি ব্যাপারের ক্ষেত্রে বলে রাখি, সেটা হচ্ছে আপনি যে মুহূর্তে বাড়িতে হোম আইসোলেশনে আছেন, আপনি স্বেচ্ছায় আছেন সেটা তো সম্ভব নয়। আপনি একজন ডাক্তারের পরামর্শে আছেন বা হাসপাতালের পরামর্শে আছেন, সরকারকে সেই ব্যাপারে একটি হলফনামা আপনাকে দিতে হবে। অর্থাৎ এটা একটি ডিক্লারেশন, সরকারের নির্দিষ্ট করা ফর্ম আছে, সেই ডিক্লারেশন আপনাকে ফিল আপ করতে হবে, ফিল আপ করে আপনাকে জমা দিতে হবে। এক্ষেত্রে বলে রাখি যে প্রত্যেকটা কোভিড টেস্ট যেগুলো আমাদের দেশে করা হচ্ছে, বলেছিলাম একটি আধার কার্ড ম্যান্ডেটরি ছিল টেস্ট করানোর সময়। সেই আধার কার্ড থেকে আপনার ফোন নাম্বার এবং আপনার বাড়ির ঠিকানা কিন্তু সরকারের কাছে পৌঁছে যাচ্ছে। যে মুহূর্তে আপনি পজিটিভ পাওয়া যাচ্ছেন, টেস্টে আপনি পজিটিভ হচ্ছেন, সেই মুহূর্তে তারপরেই সরকারের পক্ষ থেকে আপনাকে যোগাযোগ করা হবে। যোগাযোগ করে আপনার স্বাস্থ্যের সম্বন্ধে খোঁজ খবর নেওয়া হবে। আপনার এই সমস্ত যে ক্রাইটেরিয়া গুলো বললাম, সেই ক্রাইটেরিয়া গুলো আপনি ফুলফিল করছেন কিনা সে সম্বন্ধে খোঁজ খবর নেওয়া হবে। খোঁজ খবর নিয়ে
তারা আপনাকে যে হলফনামাটার কথা বললাম সেই হলফনামাটা আপনাকে দিয়ে সই করিয়ে বা আপনার কেয়ার গিভারকে দিয়ে সই করিয়ে সরকার কিন্তু একটি কপি জমা দেবে। বহু ক্ষেত্রে তারা বাড়িতে না এলেও তারা হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে তাদেরকে এই হলফনামা পাঠিয়ে দিতে বলছেন। সুতরাং আপনি তৈরি থাকবেন, এই ধরনের হলফনামা আপনাকে জমা দিতে হতে পারে। নেক্সট, আপনি বাড়িতে আছেন, হলফনামা দিয়ে দিয়েছেন, ডাক্তারের পরামর্শ নিয়েছেন, এবার ওষুধ খাচ্ছেন, কি আর কি করবেন? বাড়িতে থাকতে হলে ওষুধ, শুধু ওষুধ খাওয়া নয়, অন্যান্য কিছু সাপোর্টিভ কেয়ার, অর্থাৎ ওষুধ আপনি যেমন খাচ্ছেন, ওষুধের সাথে কিছু জেনারেল সাপোর্টিভ কেয়ার লাগে। সেগুলো কি কি? খুব স্বাভাবিক, যেমন খুব সাধারণ জিনিস সেগুলো। বাড়িতে দিনে ৩ থেকে ৪ বার অন্তত ঈষদ উষ্ণ গরম জলে গার্গল করুন। দিনে ৩ থেকে ৪ বার স্টিম ভেপার নিন। প্রচুর পরিমাণে জল খান, যদি না আপনার কোনো কিডনির বা হার্টের অসুখ থাকে। প্রচুর পরিমাণে যে হাইড্রেশনটা মেনটেন রাখুন, অন্তত ২.৫ থেকে ৩ লিটার জল খাওয়ার ব্যবস্থা করুন, রাখুন। আপনি আইসোলেশনে আছেন বলে সারাদিন নেটফ্লিক্স এবং অ্যামাজন দেখে কাটাবেন, সেরকম করলে করা আদৌ উচিত নয়। মনে রাখবেন আপনি অসুস্থ আছেন, সেই জন্য বাড়িতে আছেন। সুতরাং ভালো ভালো দিনে অন্তত ৭ থেকে ৮ ঘন্টা ঘুমোন। ঘুম অত্যন্ত জরুরি আমাদের সুস্থ হওয়ার জন্য। এছাড়া ওষুধপত্রগুলো ঠিকঠাক করে খেয়ে যান। এগুলো হলো কিছু জেনারেল সাপোর্টিভ মেজার। এগুলো করুন। এগুলোর সাথে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি বাড়িতে আছেন, বাড়িতে আপনার ওখানে কোনো নার্স নেই, কোনো ডাক্তার নেই। আপনার নার্স আপনি নিজে। নিজেকে নিজের নার্সিং কেয়ার নিজেকে করতে হবে। সেটা কিভাবে করবেন? নিজের নার্সিং কেয়ার করার উপায় হচ্ছে, যেটা আপনাকে প্রথমেই বলেছিলাম আপনাদেরকে, একটি পালস অক্সিমিটার রাখা অত্যন্ত জরুরি। আপনি যখনই সকালবেলা ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পর নিয়ম করে প্রতি ২ ঘন্টা থেকে ৩ ঘন্টা ছাড়া ছাড়া নিজের পালস অক্সিমিটারে নিজের পালস এবং অক্সিজেন স্যাচুরেশন চেক করতে, এবং পারলে সেটি একটি চার্ট আকারে লিখে রাখুন, এবং নিজে আপনি যে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করছেন তাকে সেটা দিনের শেষে প্রত্যেকদিন পাঠিয়ে দিন। অর্থাৎ আপনার পালস এবং অক্সিমেট্রি এই দুটো কিন্তু রেগুলার আপনি মেপে যান, মনিটর করে যান এবং সেটা একটা জায়গায় নোট করে যান। আপনার টেম্পারেচার সাথে একটি থার্মোমিটার রাখুন অবশ্যই। আপনার টেম্পারেচার দিনে ২ থেকে ৩ বার, ভালো হয় ৩ বার, সকালে একবার, দুপুরে একবার, সন্ধ্যেবেলা একবার, ৩ বার নিজের টেম্পারেচার মাপুন। সেটাকেও দরকার হলে একটি কাগজে নোট করে রাখুন। এছাড়া যদি মাঝে কোনো সময় আপনার জ্বর আসে, সে সময়েও নিজের টেম্পারেচারটা মেপে নিন। মেপে সেটাও নোট করে রাখুন এবং আপনি যে ডাক্তারবাবুর সাথে কথা বলছেন তাকে সেটা জানান, এই টেম্পারেচারের চার্টটাও তার সাথে শেয়ার করুন। থার্ড, আপনার আমাদের খুব সিম্পল কিছু জিনিস আছে। এক হচ্ছে গিয়ে সিঙ্গেল ব্রেথ কাউন্ট, অর্থাৎ আপনি লম্বা একটি শ্বাস নিয়ে নিন। লম্বা একটি শ্বাস নিয়ে, খুব সিম্পল, আপনি বাংলায় সব বাংলায় স্বচ্ছন্দ হলে বাংলাতেই আমি ঠিক যেভাবে গুনছি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪ এইভাবে গুনে যান। না থেমে একদমে আপনি গুনে যান। কতক্ষণ পর্যন্ত গুনতে পারেন। সাধারণত আমাদের, এটাকে আমরা বলি সিঙ্গেল ব্রেথ কাউন্ট। সাধারণত আমরা এক শ্বাসে এইরকম ভাবে ৩৫ বা তার বেশি গুনতে পারি। সেটাই স্বাভাবিক। যদি তার কম গুনতে পারি, অর্থাৎ আমাদের সিঙ্গেল ব্রেথ কাউন্টের ভ্যালু কম, তাহলে কিন্তু আমাদের একটু চিন্তার বিষয়। সরকার থেকে আরেকটি জিনিস ঠিক করে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে 6 মিনিটস ওয়াক টেস্ট। 6 মিনিটস ওয়াক টেস্টটা করা ধরা হয় যাদের ৬০ বছরের কম বয়স তাদের জন্য। আপনি নিজের আঙুলে নিজের পালস অক্সিমিটারটা লাগিয়ে নিন। নিজের পালস অক্সিমিটারটা লাগিয়ে নিয়ে যে ঘরের মধ্যে আপনি আইসোলেটেড আছেন, সেই ঘরের মধ্যে টানা ৬ মিনিট আপনি হাঁটুন। হাঁটাচলা করুন, কনস্ট্যান্ট হাঁটতে থাকুন এবং মাঝে মাঝে নিজের পালস অক্সিমিটারের দিকে চোখ রাখুন। আপনি দেখুন, খেয়াল রাখুন কখনো আপনার অক্সিজেন স্যাচুরেশন 93% বা 93% এর নিচে নামছে কিনা। যদি 93% এর নিচে নামে, সেক্ষেত্রে আপনার কোভিড নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং সেক্ষেত্রে আপনার কিন্তু হোম আইসোলেশন ত্যাগ করে আপনি বাড়িতে, হাসপাতালে যেতে হতে পারে। সিঙ্গেল ব্রেথ কাউন্ট যদি আপনার ৩৫ থেকে ২৫ এর মধ্যে আসে, সেক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে। আর ২৫ এর তলায় যদি চলে আসে,
সেক্ষেত্রে কিন্তু আপনাকে হাসপাতালে ভর্তি হতে হবে। অর্থাৎ এটা হচ্ছে আরেকটা মনিটরিং। আপনি পালস মনিটর করলেন, অক্সিজেন স্যাচুরেশন মনিটর করলেন, টেম্পারেচার মনিটর করলেন, সিঙ্গেল ব্রেথ কাউন্ট মনিটর করলেন, অথবা 6 মিনিটস ওয়াক টেস্ট নিজের দেখলেন। 60 বছরের উপরে যাদের বয়স তারা 6 মিনিটস ওয়াক টেস্টের বদলে 3 মিনিটস ওয়াক টেস্ট করলে সেটাই যথেষ্ট। নেক্সট, আর কি মাপবেন? যদি আপনি ডায়াবেটিস হন, অর্থাৎ আপনার ডায়াবেটিসের ডায়াবেটিসের ওষুধ খেতে হয়, ডায়াবেটিসের রোগী আপনি, সেক্ষেত্রে বাড়িতে খুব ভালো হয় যদি আপনি একটি গ্লুকোমিটার কিনে রাখতে পারেন, অর্থাৎ যে যন্ত্রের মাধ্যমে ব্লাড গ্লুকোজ লেভেল মাপা যায়। সেটাতে আপনি নিজের ব্লাড গ্লুকোজ লেভেল ঠিক যেভাবে ফাস্টিং এবং পিপি আপনি ল্যাবে টেস্ট করেন, সেইভাবে আপনি টেস্ট করে দেখতে পারেন ব্লাড গ্লুকোজ লেভেল। খুব স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে করোনার ক্ষেত্রে আমাদের ব্লাড গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। যদি খুব বেশি বাড়ে সেক্ষেত্রে আপনি আপনার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন, যোগাযোগ করে ব্লাড গ্লুকোজকে কন্ট্রোল করার চেষ্টা করুন। তারও পারলে একটি চার্ট, ঠিক যেভাবে আপনি পালস এবং অক্সিজেন স্যাচুরেশন চার্ট মেনটেন করছেন, ব্লাড গ্লুকোজের চার্ট মেনটেন করুন। নেক্সট, আপনি যদি হাইপার টেনসিভ হন, অর্থাৎ আপনি যদি ব্লাড প্রেশারের সমস্যা থাকে, ব্লাড প্রেশারের ওষুধগুলো বন্ধ হবে না। ঠিক একই রকমের ব্লাড সুগারের ওষুধগুলো যেভাবে বন্ধ হবে না, ব্লাড প্রেশারের ওষুধও বন্ধ করা যাবে না। ব্লাড প্রেশারের ওষুধগুলো খেয়ে যান এবং পারলে একটি ডিজিটাল ব্লাড প্রেশার মাপার যন্ত্র কিনে নিজের সাথে রাখুন এবং দিনে 2 বার করে সকাল এবং বিকেলে নিজের ব্লাড প্রেশার মাপতে থাকুন। আপনার কাজ তো আর খুব বেশি নেই আইসোলেশনে থাকার সময়। সুতরাং নিজের নার্সিং কেয়ার, নিজের মনিটরিং নিজে এই জিনিসগুলোর মাধ্যমে নিজে করুন। নেক্সট, মনিটরিং কতক্ষণ করব, কখন বুঝবো না বিপদ হতে পারে, অর্থাৎ কিছু আর্লি ওয়ার্নিং সাইন আপনাকে জানতে হবে। আমি যে মনিটরিং গুলো করছি তার মধ্যে সেফ কোনটা আর আনসেফ কোনটা। যদি আপনি দেখেন যে আপনার অক্সিজেন স্যাচুরেশনের লেভেল 95 এর নিচে আসছে, আপনাকে কিন্তু সাবধান হতে হবে। অর্থাৎ আপনি মডারেট ডিজিজের আওতায় চলে আসছেন মাইল্ড থেকে, সেক্ষেত্রে আপনার আইডিয়ালি ভর্তি হতে হবে। আর যদি 92 এর নিচে চলে আসে তাহলে ইমিডিয়েটলি আপনাকে কিন্তু হাসপাতালে ভর্তি হতে হবে। 95 এর নিচে এলে আপনার হাতে কিছু সময় থাকছে, আপনি ধীরে সুস্থে হাসপাতালের ব্যবস্থা করে হাসপাতালে ভর্তি হন। কিন্তু 92 এর নিচে এলে সেটাকে এমার্জেন্সি সিচুয়েশন বলে ভাবুন এবং ইমিডিয়েটলি আপনি হাসপাতালে ভর্তি হওয়ার চেষ্টা করুন। নেক্সট, পালস রেট। আমাদের নরমাল পালস রেট হচ্ছে 60 থেকে 100। করোনাতে আমাদের যে মুহূর্তে জ্বর আসে আমাদের পালস রেট বাড়ে, সেটাই আমাদের শরীরের স্বাভাবিক রিফ্লেক্স। কিন্তু যদি আপনার হার্ট পালস রেট বা হার্ট রেট যদি দেখেন কনস্ট্যান্টলি 120 এর উপরে চলে যাচ্ছে, সেক্ষেত্রে সেটা কিন্তু ভালো লক্ষণ নয় এবং আপনি হাসপাতালে ভর্তি হওয়ার কথা। করোনায় বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষের হার্ট রেট কমে যাচ্ছে। আমাদের হার্টে যে সাইনাস নোড বলে একটি নোড থাকে যেখান থেকে আমাদের এই হার্ট রেট তৈরি হয়, উৎপন্ন হয়, সেই জায়গাটাতে করোনা দ্বারা সেই জায়গাটা আক্রান্ত করা হয় এবং সে বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু মানুষের হার্ট রেট কমে যাচ্ছে। যদি আপনার হার্ট রেট 50 এর নিচে আসতে শুরু করে সেক্ষেত্রে আপনাকে কিন্তু হাসপাতালে ভর্তি হতে হবে। অর্থাৎ 150 এর নিচে আর 120 এর উপরে যদি যেতে থাকে আপনি কিন্তু ইমিডিয়েটলি হাসপাতালে ভর্তি হন। আর আপনি হোম আইসোলেশনে থাকার যোগ্য রইলেন না। পালস গেল, অক্সিজেন স্যাচুরেশন গেল। থার্ড, যদি আপনার কখনো শ্বাসকষ্ট বা ব্রিদিং ডিফিকাল্টি শুরু হয়, তাহলে কিন্তু আপনি আদৌ বাড়িতে আর থাকবেন না। আপনি ইমিডিয়েটলি হাসপাতালে ভর্তির চেষ্টা করুন। ফোর্থ, যদি আপনি বুকে চাপ ভাব অনুভব করেন, বুকে চাপ বা বুকে ব্যথা বা বুকে কষ্ট, এটিও কিন্তু করোনার একটি মডারেট টু সিভিয়ার করোনার ডিগ্রি অফ কোভিড-19 এর একটি লক্ষণ। সেক্ষেত্রে কিন্তু আপনি ইমিডিয়েটলি হোম আইসোলেশন ত্যাগ করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করুন। এছাড়া আর কখন ভর্তি হতে পারে, যদি যদি আপনি দেখেন যে আপনি আস্তে আস্তে ঝিমিয়ে পড়ছেন, আরো ক্রমশ দুর্বল হয়ে পড়ছেন, সেক্ষেত্রে ড্রাউজিনেস এসে আপনাকে গ্রাস করছে, সেক্ষেত্রে আপনি কিন্তু বাড়ি ছেড়ে হাসপাতালে ভর্তি হওয়ার কথা ভাবুন। এবং যদি দেখেন আপনার ঠোঁট বা আঙুলে এগুলো নীল হয়ে আসছে ক্রমশ, আপনার বাড়িতে পালস অক্সিমিটার নেই, পালস অক্সিমিটার মাপতে পারছেন না, কিন্তু আপনার শ্বাসকষ্ট হচ্ছে এবং ঠোঁটগুলো নীল হয়ে আসছে, ফ্যাকাশে হয়ে আসছে, সেক্ষেত্রে আপনাকে ভাবতে হবে আপনার শরীরে অক্সিজেনের মাত্রা ক্রমশ কমে যাচ্ছে, আপনাকে কিন্তু ইমিডিয়েটলি হাসপাতালে ভর্তি হতে হবে। অর্থাৎ এগুলো আর্লি ওয়ার্নিং সাইন। এই আর্লি ওয়ার্নিং সাইন গুলো আমাদের খুব ভালোভাবে জানতে হবে যে আমরা কতক্ষণ বাড়িতে থাকবো, কারা বাড়িতে থাকবো
কতক্ষণ বাড়িতে থাকবো, এই সময়টা আমরা, আর কোন সময়টা আমরা বাড়ি ছেড়ে হাসপাতালে গিয়ে ভর্তি হব। এবার খুব স্বাভাবিক প্রশ্ন আসে যে ধরুন আমার কোনো সমস্যা হলো না, আমি নিজেকে মনিটরিং করলাম, আমি ভালো আছি, আমি ভালো ছিলাম, আমার অক্সিজেন স্যাচুরেশন কখনোই 95 এর নিচে আসেনি। আমার, আমাকে আপনি যে সিম্পটম, ও আরেকটি সিম্পটম, আপনার যদি টেম্পারেচার ক্রমশ 102 এর উপরে যেতে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে হাসপাতালে ভর্তি হতে হবে। এবার নেক্সট প্রশ্ন, আমার এই সিম্পটম গুলোর কোনোটাই হয়নি, আমি কোভিড পজিটিভ হয়েছিলাম, হোম আইসোলেশনে ছিলাম, নিজের ঘরে ছিলাম, নিজের আলাদা বাথরুম ইউজ করেছি, ওষুধ খেয়েছি, আমার একজন কেয়ার গিভার ছিল যে আমাকে সাহায্য করেছে, আমি সরকারকে হলফনামা দিয়েছি এবং আমি একজন ডাক্তারবাবুর সাথে রেগুলার যোগাযোগ মেনটেন করেছিলাম। কতদিন আমি হোম আইসোলেশনে থাকবো, এটা একটি বড় প্রশ্ন। সেক্ষেত্রেও বলি আবার, সরকার থেকে নির্দিষ্ট গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে। আপনার প্রথম যেদিন সিমটম এসেছিল বা উপসর্গ এসেছিল তখন থেকে যদি 10 দিন আপনি পার করে থাকেন, অর্থাৎ ধরুন সেপ্টেম্বর মাসের 1 তারিখে আপনার প্রথম জ্বর এসেছিল বা প্রথম সিমটম এসেছিল এবং সেপ্টেম্বর মাসের 10 তারিখ আপনি পেরিয়ে আপনি 11 তারিখে পড়েছেন, 10 দিন যদি আপনি পার করেন এবং শেষ 3 দিন অর্থাৎ 8, 9, 10 এই 3 দিন আপনার কোন রকম কোনো উপসর্গ ছিল না এবং কোনো জ্বর ছিল না, অর্থাৎ শেষ 3 দিন যদি কোনো জ্বর না থাকে বা তেমন কোনো মারাত্মক উপসর্গ না থাকে, তাহলে ধরে নেওয়া যেতে পারে যে আপনি এবার সুস্থতার দিকে এগোচ্ছেন। অর্থাৎ 3টি পরপর 3 কনজিকিউটিভ সিম্পটম লেস সিম্পটম ফ্রি ডে যদি আপনি পার করেন এবং প্রথম সিম্পটম অনসেটের দিন থেকে যদি আপনি 10 দিন পার করে যান, তাহলে ধরতে যেতে পারে যে আপনি এবার রিকভারির দিকে যাচ্ছেন। তখনও কিন্তু আপনার আইসোলেশন শেষ হবে, আপনাকে আরো 7 দিন অর্থাৎ 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত আপনাকে হোম আইসোলেশনে আরো থাকতে হবে। অর্থাৎ মোট প্রথমে 10 দিন এবং পরে 7 দিন, অন্তত পক্ষে 17 দিন। এমনকি হতেই পারে আপনার সিমটম 1 তারিখে এসেছিল কিন্তু 10 তারিখেও আপনার জ্বর ছিল, 11 তারিখেও জ্বর ছিল, 12 তারিখে আপনার জ্বর নেই, 13 তারিখে জ্বর নেই, 14 তারিখে জ্বর নেই, অর্থাৎ 12, 13, 14 পরপর 3 দিন আপনার জ্বর নেই। সেক্ষেত্রে এই 3টে সিমটম ফ্রি ডে এর পরে আরো 7 দিন অর্থাৎ 15 থেকে 21 আরো 7 দিন আপনি আইসোলেশন থেকে 22 তারিখে আপনি আপনার আইসোলেশন ভেঙে আপনি বাড়ি থেকে বেরোবেন। আমার কি সেক্ষেত্রে আবার পরীক্ষার প্রয়োজন আছে? পরের প্রশ্ন এটাই আসে, বাড়ির বাইরে বেরোনোর জন্য। উত্তর হচ্ছে না। সরকারের নিয়ম অনুযায়ী, গাইডলাইন অনুযায়ী আপনি যদি, আপনি হিসেব করে দেখুন, আমি যে যে হিসেবটা আপনাকে বললাম সিমটম অনসেট থেকে 10 দিন, যার মধ্যে শেষ দিন কোনো সিমটম নেই, তারপরে আরো 3 দিন কোনো সিমটম নেই, অর্থাৎ 10 দিন। পেছন দিক দিয়ে যদি আপনি দেখেন, আপনার শেষ 10 দিন যদি টানা পরপর কোনো সিমটম না থাকে এবং অন্তত আপনি 17 দিন পেরিয়েছেন, তাহলে আপনি সুস্থ হয়েছেন বলে ধরে নেওয়া হবে। সেক্ষেত্রে আপনার আর কোনো টেস্টের প্রয়োজন নেই। আপনাকে টেস্ট করে আপনি নেগেটিভ হয়েছেন বলে নিজেকে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। আপনি শেষ 10 দিন টানা যদি আপনি উপসর্গহীন থাকেন এবং 17 দিন পেরিয়ে গিয়ে থাকেন অন্তত, তাহলে আপনি আপনার স্বাভাবিক কাজকর্মে আবার যোগদান করতে পারেন। সুতরাং তখন আপনি আপনার আইসোলেশন শেষ করে আপনি বেরিয়ে গেলেন। এর মাঝে যদি কোনো সমস্যা হয়, যে ওয়ার্নিং সাইন গুলো বললাম, আর্লি ওয়ার্নিং সাইন বা যে অসুবিধাগুলোর কথা, সেই অসুবিধাগুলো যদি যে কোনো সময় যে কোনো মুহূর্তে দেখা যায়, তাহলে কিন্তু ইমিডিয়েটলি হসপিটালাইজেশন হওয়ার কথা ভাবুন, দেরি করবেন না। সেক্ষেত্রে কিন্তু মারাত্মক কিছু ঘটেও যেতে পারে। সিরিয়াসলি নেবেন ব্যাপারটা। এবার নেক্সট আরেকটি প্রশ্ন, সেফ হোম। আমার টপিকের শেষ যে ব্যাপারটা ছিল, সেফ হোম। সেফ হোম কাকে বলে? আপনার ধরুন করোনা, আপনি করোনা পজিটিভ হয়েছেন, আপনার বাড়িতে যথেষ্ট জায়গা নেই আর নিজেকে আইসোলেট করার মতো, আপনার নিজস্ব আলাদা ঘর নেই, নিজস্ব আলাদা বাথরুম নেই, অথবা বাড়িতে কোনো কেয়ার গিভার নেই যে আপনার বাড়িতে আপনার দেখাশোনা করবে, অথবা আপনার বাড়িতে অন্যান্য লোকেদের মধ্যে করোনা রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে, সেক্ষেত্রে আপনি কোথায় যাবেন? সেক্ষেত্রে যে ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন সরকারি এবং বেসরকারি দুই ক্ষেত্র থেকেই, তাকে সেফ হোম বলা হচ্ছে।
সরকারি এই সেন্টারগুলোর নাম দেওয়া হচ্ছে সেফ হোম, এবং বেসরকারি বিভিন্ন হাসপাতালগুলো তাদের নিজস্ব হাসপাতালের সাথে বিভিন্ন হোটেলগুলোকে সাধারণত বা কিছু কিছু অন্যান্য জায়গাকেও তাদের স্যাটেলাইট সেন্টার হিসাবে চিহ্নিত করেছে। এখানে অপেক্ষাকৃত এই মৃদু উপসর্গ বা উপসর্গহীন অর্থাৎ যারা বাড়িতে থাকার যোগ্য তাদেরকে সেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে। তারা সেখানে থাকেন। সেখানে সম্পূর্ণ একটি স্বয়ংসম্পূর্ণ হাসপাতালের মতো সমস্ত ইনফ্রাস্ট্রাকচার অবশ্যই সেখানে নেই। একটা স্কেলেটাল স্ট্রাকচারে চলে সেই জায়গাগুলো। কিছু সিস্টার থাকেন বা কিছু কেয়ার গিভার থাকেন। সেখানে ডাক্তার গিয়ে মাঝে মাঝে ভিজিট করে আসেন, রোগীদের খোঁজ খবর নিয়ে আসেন, রোগীদের ওষুধপত্রগুলো ঠিকঠাক করে দিয়ে আসেন। রেগুলার হয়তো সেখানে নাও যেতে পারেন। সেখানে কিছুটা নার্স